পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নতুন ইন্ডিয়া জোটের শেষমেশ সরকার তৈরি করবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী তড়িঘড়ি করে সরকার গঠন করলেও তা বেশি দিন টিকবে না, তা ভেঙে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন নির্বাচন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শরিকদের কাঁধে ভর করে কেমন যাবে প্রধানমন্ত্রী মোদীর পরবর্তী মেয়াদকাল? ধোঁয়াশা কাটছে না নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়ে। একদিকে জোটের শরিকদের পছন্দ মতো মন্ত্রিত্ব, অন্যদিকে স্পিকার পদ নিয়ে জটিলতা। সব মিলিয়ে বেশ জটিল সমীকরণের পথে মোদীর মন্ত্রিসভা। জয় পেলেও জয়ের সুবাতাস সারাতে হচ্ছে মোদীকে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। নতুন ভারতের সম্রাট হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু কাজে আসেনি ছেলে ভোলানো মোদী ম্যাজিক। একক সংখ্যাগরিষ্ঠতার ট্রফি কেড়ে নিয়ে ভারতের জনগণ জানিয়ে দিয়েছে, উগ্রপন্থী ও ঘৃণার রাজনীতি তারা চান না। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের শেষে সরকার গঠন নিয়ে কঠিন চাপে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। জোট সরকার করতে যাচ্ছিল, যাদের সাথে জুটে গিয়েছিল তারা এক কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে মোদীর শপথ গ্রহণের 3 দিন পরই আবারও নতুন করে নির্বাচনের ঘোষণা? দর্শক, বলবো আজকের নিউজটি সম্পূর্ণ দেখুন। দর্শক, আমরা সকলেই কিন্তু জানি এবারের লোকসভা নির্বাচনে মোদী সরকার ঠিক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং তাকে জোট সরকার গঠন করতে হয়েছে। প্রিয় দর্শক, তার কারণেই কি আবারও নতুন করে নির্বাচন চাচ্ছে মোদী সরকার? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আজকের এই নিউজটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে, তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে দর্শক, আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আজকের এই নিউজের মাধ্যমে দেখতে চলেছেন, তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন দল বিজেপি। এদিকে মোদী সরকার 1 বছরও টিকবে না এমন মন্তব্য করেছেন কংগ্রেসের এক প্রবীণ নেতা। এটি ছিল এই নেতার ভবিষ্যৎবাণী। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপিতে আসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে পিলে চমকানোর মতো মন্তব্য করলেন ভূপেশ ভাগেল। কংগ্রেস এই নেতার দাবি, মোদী তড়িঘড়ি করে সরকার গঠন করলেও তা বেশি দিন টিকবে না। আগামী 1 বছরের মধ্যে তা ভেঙে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন নির্বাচন। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বরাতে জানা যায়, এক ভিডিও বার্তায় কংগ্রেস নেতা দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফের নির্বাচন হতে চলেছে। নিজের এমন বক্তব্যের পেছনে যুক্তিও তুলে ধরেছেন প্রবীণ এই নেতা। সামনে টেনে এনেছেন বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে কোণঠাসা হয়ে শরিকদের আবদার মেনে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এদিকে সরকার গঠন হলেও জোটের দ্বন্দ্ব সামনে আরও প্রকট হবে। ওই ভিডিও বার্তায় কংগ্রেস নেতা উত্তরপ্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। বলেছেন, এবার উট পাহাড়ের নিচে এসেছে। আগে যারা দিনে 3 বার পোশাক বদলাতো তারাই এখন এক জামা পরে অনুষ্ঠানে যাচ্ছে। এদিকে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রী পরিষদে তেলেগু দেশম পার্টি 4 জন নেতা জায়গা পেতে পারেন। এনডিটিভির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এ জোটের দলগুলো থেকে নির্বাচিত লোকসভা সদস্যদের নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে। রোববার মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। টিডিপির নেতারা বলছেন, তাদের দলের নেতা কিঞ্জারাপু রামমোহন নাইডু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে জায়গা পেতে পারেন। তিনি শ্রীকাকুলাম লোকসভা আসনে 3 বারের পার্লামেন্ট সদস্য। নাম প্রকাশ না করার শর্তে টিডিপির এক নেতা বলেন, দলকে ডেপুটি স্পিকার পদটি দেওয়ার সম্ভাবনা আছে। এদিকে নীতিশ কুমারের জনতা দল থেকে 2 জন মন্ত্রিসভায় থাকতে পারেন। প্রস্তাবিত 2 প্রবীণ নেতা হলেন লালন সিং এবং রামনাথ ঠাকুর। লালন সিং বিহারের মুঙ্গের থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন এবং রামনাথ ঠাকুর রাজ্যসভার সদস্য। ধোঁয়াশা কাটছে না নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়ে। একদিকে জোটের শরিকদের পছন্দ মতো মন্ত্রিত্ব, অন্যদিকে স্পিকার পদ নিয়ে জটিলতা। সব মিলিয়ে বেশ জটিল সমীকরণের পথে মোদীর মন্ত্রিসভা। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিলেও এখন নানা সমীকরণ মেলাতে না পেরে রাজনীতির কানাগলিতেই ঘুরপাক খাচ্ছে বিজেপি। স্পিকারের পদ পেতে মরিয়া প্রধান 2 শরিক, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। এছাড়া মন্ত্রিসভা নিয়ে নারাজ ছোট ছোট শরিক দলগুলো। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশম পার্টিকে বিমানমন্ত্রী পদ ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখন দাবি করে বসা আছেন লোকসভার স্পিকারের পদ। পাল্টা চাল হিসেবে বিজেপি অন্ধ্রপ্রদেশের ওই দলটির সভানেত্রী ডি পুরেন্দ্রেশ্বরীর নাম স্পিকারের জন্য এগিয়ে দিচ্ছে। পুরেন্দ্রেশ্বরী তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামরাও এর কন্যা। সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকা। শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা।
বিজেপির এই অসহায়ত্বের সুযোগ নিতে মরিয়া কংগ্রেস। দলটির পক্ষ থেকে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে, তেলেগু দেশম পার্টি স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আহ্বায়কের পদও দাবি করছেন চন্দ্রবাবু। এনডিএতে বিজেপির আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। লোকসভা নির্বাচনে 12টি আসন পাওয়া দলটিও ভাগিয়ে নিতে চায় স্পিকারের পদ। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলেরই সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা, ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। তখন দলত্যাগী সাংসদেরা বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই। এনডিএ থেকে সরে গেলেও স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার 50% সদস্যের সমর্থনে প্রস্তাব আনতে হয়। এরই মধ্যে বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দিল আরেক শরিক দল একনাথ শিন্ডের শিবসেনা। দলটি লোকসভায় 7টি আসনে জিতে এলেও তাদের দলের শুধুমাত্র একজন প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। দলটির দাবি তাদের একটি পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে। এইচ.ডি. কুমারস্বামীর জেডিএস-এর 2 জন সাংসদ থাকলেও তারা একটি পূর্ণমন্ত্রীর পদ পেয়েছে। বিহারের জিতন রাম মাঝি তার দলের একাই সাংসদ, তিনিও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন। এ নিয়ে খুব বাড়ছে শরিক দলগুলোর মধ্যে। এদিকে পূর্ণমন্ত্রিত্ব পদ না পাওয়ায় শপথ নেননি এনসিপির নেতা প্রফুল্ল প্যাটেল। এবার বাংলাদেশের মোংলা বন্দর চায় ভারত। স্বাভাবিক কথা, অবশ্য কেউ কেউ বলতে পারেন চাইতে হয় কেন, তারা জাস্ট বলবে বাংলাদেশকে রাজি হয়ে যেতে হবে। কিন্তু যেহেতু আমরা কাগজে কলমে একটা স্বাধীন দেশ এখনও, তাই কিছু নাটক চলছে। কি নাটক চলছে একটা রিপোর্ট নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের নয়া দিগন্ত পত্রিকাটা ভারতীয় পত্রপত্রিকার রেফারেন্স এই নিউজটা করেছে। ভারতীয় পত্রিকার নিউজটা কয়েকদিন আগে চোখে পড়েছিল আমার। মানে এই যে সরকারকে একটার পর একটা টার্ম অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারত সাহায্য করছে, তো কোনো একটা ট্রেড অফ থাকতেই হয়। এটা এখন না, 14 সালের পর থেকে যখনই হয়েছে আমরা দেখেছি এক বাক্যে ভারত যা যা চায় তাই সরকার মেনে নেয়। বাংলাদেশে যা যা পাওয়ার তার কোনো কিছুর ব্যাপারে কোনো রকম ন্যূনতম বার্গেইনও সরকার করে না। এই হচ্ছে ট্রেড অফ। আমার কি ন্যায্য অধিকার আছে সেগুলো তো আমি চাইবই না। যেটা দেয়া ভারতকে দেয়া প্রিভিলেজ সেটা দিয়ে দেবো। এটা আমি চাইলে দিতে পারি, নাও পারি, কিন্তু দিয়ে দেবো, এবং এমন রেটে দেবো, এমনভাবে দেবো যেটা আসলে ফ্রি দিয়ে দেওয়ার মতো। আমি তাদের কাছ থেকে কিছু জিনিস কিনতে গেলে সেই কেনাটাও এমনভাবে কিনবো তাতে বহুগুণ বেশি ব্যবসা করার সুযোগ তাদেরকে দেবো। এই রকম হচ্ছে ট্রেড অফ। অনেক কিছু আমরা জানি, আমাদের জনগণকে সীমান্তে খুন করবে, আমরা কিছু করবো না, কিছু বলবো না, আমাদের উপরে ট্রানজিট নিয়ে যাবে অলমোস্ট ফ্রি, তার বিরাট লাভ হবে, আমরা কুটু শব্দ করবো না। আবার ট্রানজিটের ভৌত অবকাঠামো তৈরি হবে ভারতের ঋণে, উচ্চ সুদের ঋণে, সেটাও আমরা করবো ঋণ নিয়ে। তার জন্য আদানি অলিগার্ক তার বিদ্যুৎ কিনবো, তার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে যেটা বহুগুণ বেশি দামে রাষ্ট্রের ধ্বংস করে দেবো রাজি। সে আমার উপর দিয়ে ট্রানজিট শুধু আগে যা চেয়েছিল সেটা না, এগুলো আসলে করিডোর, কারণ সে তার থেকে তার দেশে যাচ্ছে, তেঁতুলিয়ার উপর দিয়ে যেতে চায়, তারা আবার আরেকটা রেল লাইন চালাতে চায়। সো আমরা চুপ করে এগুলো করবো, এগুলো শুনবো, এই তো হওয়ার কথা। হচ্ছে, খুব ক্লিয়ারলি হচ্ছে। এবার ভারত চাইছে বলা হচ্ছে, আমি নিশ্চিত এটা আসলে ডিল হয়ে গেছে, এখন একটু নাটক আমাদের সামনে তো আনতে হবে। সেই নাটক হচ্ছে ভারতীয় পত্রিকার বরাতে নয়া দিগন্ত মোংলা বন্দর নিয়ে যে রিপোর্টটা করেছে সেটা একটু পড়ি। কৌশলগতভাবে অবস্থিত বন্দর চালনার জন্য চীনের প্রচেষ্টার মধ্যে ভারত বাংলাদেশের মোংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। চীনের চাবাহার বন্দর ও মিয়ানমারের সিতাওয়ে বন্দরের অপারেশনাল অধিকার ইতিমধ্যেই ভারতের রয়েছে। এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার। ইকোনমিক টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করেছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। সে সাথে ভারত মহাসাগর অঞ্চলে পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশের অংশীদারিত্বের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হতে পারে, অংশীদারিত্বের মাইল ফলক। চলতি মাসের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ভারত যাওয়ার পরিকল্পনা করেছেন। লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর টানা তৃতীয় জয়ের পর মঙ্গলবার রাতেই হাসিনা মোদীকে অভিনন্দন জানিয়েছেন। চীন হাসিনাকে তার সফরসূচিতে বেইজিংকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছে, কিন্তু তিনি তার ভারত সফরের আগে সেই সফরে যেতে আগ্রহী নন। খুব স্বাভাবিক। অথচ এটা কিন্তু এরকম হতে পারতো, যেহেতু এবার ভারতের নির্বাচন হচ্ছে, ভারতকে একটু কনভিন্স করা, ঠিক আছে আমি চীনে যাই, আমি তারপর ভারত আসছি, কারণ ভারতের নতুন সরকার হবে, তার সাথে বসার কথাই খুব স্বাভাবিক। কিন্তু না, ভারতে আগে যেতে হবে, কারণ আমরা বুঝতে পারি চীনে কি করা যাবে না যাবে এরকম একটা লিস্ট, ডুজ অ্যান্ড ডোন্টসের একটা লিস্ট ভারতের পক্ষ থেকে জনাব মোদী ধরিয়ে দেবেন, তারপর যেতে হবে। এবং আমি প্রথমে আমার প্রভুর বাড়িতে যাব না, আগে অন্য একটা দেশে যাব, এটা তো আসলে হয় না। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে দর্শক জানাবেন ভারতে যদি আবারও নতুন করে নির্বাচন হয় তাহলে বিষয়টা কেমন হবে। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।